আমি 11তে পাশ করছি, আমি 13তে ঢুকে গেছি। কিন্তু রবিতে জব করতে ভালোই ছিলি, ওয়াই অস্ট্রেলিয়া? কেন অস্ট্রেলিয়া চুজ করছি, যে কেন কানাডা না, কেন অস্ট্রেলিয়া? আমরা জানতে চাই কি কি পদ্ধতি অবলম্বন করে আসতে পারি যেগুলোতে আসলে অস্ট্রেলিয়াতে যাওয়া যায়। অস্ট্রেলিয়া ইজ ভেরি সুইটেবল ফর ইঞ্জিনিয়ার। তা আমি বলছি, তখন তো আঙ্কেল বলতাম, এখন তো বাবা। আমেরিকা ইজ এ গুড কান্ট্রি, আমেরিকাকে সবাই চিনে, দে আর টপ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের স্টুডেন্ট যারা আসতে চায় অস্ট্রেলিয়াতে, এটা হোক বিজনেস, হোক ইঞ্জিনিয়ার্স, হোয়াট এভার দ্য প্রফেশন ইজ। অস্ট্রেলিয়াতে রেসিজমের একটা প্রভাব শোনা যায়, তো এটা কি তুই তোর লাইফে ফেস করেছিস? দুইটা পার্সপেক্টিভ থেকে আসি। এক হচ্ছে যে মাস্টার্স করলে কি আর না করলে। মাস্টার্স যারা করবে, আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে আমরা কথা বলবো আমার বন্ধু রায়ানের সাথে, যে 2001-2007 ক্যাডেট কলেজ ব্যাচের, কুমিল্লা ক্যাডেট কলেজের একজন ছাত্র। পরবর্তীতে সে আইইউটি থেকে ট্রিপলিতে বিএসসি করে, এরপরে সেটা শেষ করার পর ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পূর্ণ করে রবিতে জব করে, এবং এরপরে বর্তমানে সে অস্ট্রেলিয়াতে আছে। এবং তার জীবনের কাহিনীগুলো এবং তার প্রফেশনাল জার্নিগুলো আমরা এখন একটু জানবো। এবং প্রথমে চলে যাচ্ছি রায়ানের কাছে। রায়ান বন্ধু, ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। কেমন আছিস এবং তোর সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতিস। আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। অনেক দিন পর দেখা হইলো, অনেক দিন পর তোর চেহারা লাইভ দেখতেছি আর কি। সত্যি কথা বলতে অনেকদিন আমাদের সাথে যোগাযোগ হয় নাই, বাট উই ওয়ার অলওয়েজ কানেক্টেড। খুবই ভালো উদ্যোগ তুই যেটা নিছিস, আমি দেখছি কয়েকটা জিনিস, এবং বেশ ভালো। আর আমার ইন্ট্রো তো অলরেডি দিয়ে দিছিস, যে হ্যাঁ তোরই ব্যাচমেট, ক্যাডেট কলেজে পড়ছিস, তো তুই পাবনা, আমি কুমিল্লা ক্যাডেট কলেজ। তো যেটা হয় যে পাশ করার পর যেখানে ভর্তির সুযোগ হয় বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম অনুযায়ী, সো আই ওয়াজ ভেরি কিন টু স্টাডি, সত্যি কথা বলতে, আইবিএ তে। আনফরচুনেটলি হয় নাই, যে কারণে নেক্সট অপশন ছিল আইইউটি। যেহেতু ক্যাডেট কলেজে পড়ছি, হোস্টেল লাইফ লিড করতে চাই, তো আইইউটি তে ইলেকট্রিক্যালে পড়াশোনা হয়েছে। আর ওই যে বললাম যে আমার খুব ইচ্ছা ছিল আইবিএ তে পড়ার, সো বিজনেসের প্রতি একটা ঝোঁক ছিল। এখন যেই কারণে আমি পাশ করার পর আবার আইবিএ তে ট্রাই করছি, বাট এমবিএ তে হয় নাই। পরে ঢাকা ইউনিভার্সিটির এমবিএ তে ভর্তি হয়েছে। ইটস জাস্ট ব্যাক টু ব্যাক, যে আমি 11তে পাশ করছি, আমি 13তে ঢুকে গেছি। 12 একটা বছর চাকরি করি, 13তে ঢুকে গেছি আমি এমবিএ। তো এরপর হুয়াওয়েতে চাকরি করলাম, রবিতে অলমোস্ট 7 বছর, দেন তো চলে আসছি। ফিউচার বিয়ে করছি মাঝখানে, সো মনে হচ্ছে যে ফিউচার জেনারেশনের জন্য আমার কাছে মনে হয় যে আরেকটু এক্সপ্লোর করা দরকার ফিউচার জেনারেশনের সেফটির জন্য, যে কারণে I migrated into Australia. It's a good journey. আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা জার্নি শুনলাম আমরা। আমার একটু প্রশ্ন আছে বন্ধু। তুই তো রবিতে হুম জব করতে হুম ভালোই হুম ছিলি, হুম। ওয়াই অস্ট্রেলিয়া? কেন অস্ট্রেলিয়া গেলি? কেন অস্ট্রেলিয়া? এর আগে ছোট্ট একটা কাহিনী বলতে হবে, যে আমার ওয়াইফ, আমার সহধর্মিণী, তো তার সাথে যখন, সে হচ্ছে সিঙ্গেল চাইল্ড, তো তার সাথে যখন বিয়ে হচ্ছে, তখন আমার শ্বশুর আমার সাথে প্রথম কোয়েশ্চেন ছিল, কখনো দেশের বাইরে যাবা? তো আমি বলছি যে হ্যাঁ। এবং ওনার কিন্তু সেম কোশ্চেন ছিল, যে কোথায় যাবা? তা আমি বলছি, তখন তো আঙ্কেল বলতাম, এখন তো বাবা। তা আমি বলছি যে আপাতত তো রেসিডেন্সি পারমিট দেয় শুধু কানাডা আর অস্ট্রেলিয়া, এই দুইটার যে কোনো একটা। আমি স্টোরিটা বলতেছি কারণ আমার কাছে মনে হয় স্টোরির থ্রুতে তোর অ্যান্সারটাও হুম। হয়ে যাবে। এরপর উনি কোশ্চেন আমাকে করছে যে কেন আমেরিকা না। তো এইটা ছিল ওনার থার্ড কোয়েশ্চেন। তো তখন আমি বলছি যে আমেরিকা ইজ এ গুড কান্ট্রি, আমেরিকাকে সবাই চিনে, দে আর টপ ইন দ্য ওয়ার্ল্ড, ইকোনমি খুব ভালো, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। বাট মাই কনসার্ন ওয়াজ যে আমেরিকাতে আমাকে পাসপোর্ট বা গ্রিন কার্ড, ইটস আ ভেরি লেংদি প্রসেস। দেখা যাবে যে আমাকে 10 বছর, 12 বছর, 13 বছর হয়তো ওয়েট করতে হতে পারে। আমি যদি কানাডা অথবা অস্ট্রেলিয়া, এই দুইটার যে কোনো একটা জায়গায় যাই, হোপফুলি উইদিন 4-5 ইয়ার্স আই ক্যান গেট দ্য থিংস ডান, দেন তো হইলো। তো সো ওনার কোশ্চেনের মাধ্যমে কিছুটা অ্যান্সার দিলাম তোর। এরপর হচ্ছে যে আমি কেন অস্ট্রেলিয়া চুজ করছি, যে কেন কানাডা না, কেন অস্ট্রেলিয়া। আমার কাছে মনে হয়েছে যে কানাডা একটু ঠান্ডা, যে কারণে আমি পার্সোনালি ঠান্ডা অতটা বেশি ভালো লাগে না। এবং অ্যানাদার প্রাইম রিজন ছিল, আমার কাছে মনে হয়েছে আমি যদি কানাডা যাই, আল্লাহ না করুক, যেহেতু আমার বাবা মা বাংলাদেশে আছেন, এখনো আছেন, আমাকে ফ্লাইট ডিস্টেন্সে ইট উইল টেক অনেক লম্বা সময়। তো আমার যদি ফ্যামিলি কোনো ইমার্জেন্সি ক্রিয়েট হয়, সেই জিনিসটা অবশ্যই পসিবল, বাট সেই জিনিসটা আমি আসলে করতে পারবো না, একটু সময় লাগবে। তো এই কারণে সেদিক থেকে অস্ট্রেলিয়া একটু আগায় ছিল। ওকে,
আমরা বুঝলাম। তুই তো এখন বোয়িং ডিফেন্স অস্ট্রেলিয়াতে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছিস, এখানে তুই কি করছিস? এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলিস। বোয়িং, ইটস এ বিগ কোম্পানি, বাট অস্ট্রেলিয়াতে ওরা আসলে বোয়িং ডিফেন্স অস্ট্রেলিয়া হিসেবে অপারেট করে। ইটস এ পার্ট অফ দ্য অর্গানাইজেশন। কারেন্টলি আমি এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছি। আমার প্রাইম জব হচ্ছে, আমরা আমাদের জীবনের লাইফেও কাজটা করি, ইটস কাইন্ড অফ এ প্রায়োরিটি ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে ওই 10টা কাজ মানে একটা ডেডলাইনের মধ্যে শেষ করা, দ্যাটস ইট। বুঝতে পেরেছি। এখন আমরা জানতে চাই কি কি পদ্ধতি অবলম্বন করে আসতে পারি, মানে ওয়েজ গুলা কি কি, মানে রুট গুলো কি কি যেগুলোতে আসলে অস্ট্রেলিয়াতে যাওয়া যায়। একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা তো প্রিটি মাচ এভরিবডি নোজ যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, তারপর পড়াশোনা করতে হবে, পাশ করতে হবে, দ্যাটস ইট। বাট আমি বলবো, মানে আমার যতটুকু নলেজ এখন পর্যন্ত 2024 পর্যন্ত, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া ইজ ভেরি সুইটেবল ফর ইঞ্জিনিয়ার্স। ইটস দ্যাটস ভেরি গুড, পার্সপেক্টিভ অনেক বেটার যদি কেউ রেসিডেন্সি হিসেবে থাকতে চায়। ফর বিজনেস, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ গাইজ, বাট it's not suitable for business graduates. I'm not saying it's not possible, I'm just saying it's not suitable because the competition is very high. So student যারা ইঞ্জিনিয়ার তারা তো আসবে, এবং আসার আগে আমার কাছে মনে হয় তাদের তাদের যদি থাকার ইচ্ছা থাকে, তাদের একটু অকুপেশন লিস্ট বলতে একটা জিনিস আছে, যে এইটা হচ্ছে অকুপেশন লিস্ট। সো ওই অকুপেশন লিস্ট অনুযায়ী ওরা সাবজেক্ট চুজ করে সেই সাবজেক্টে পড়াশোনা করলে পিআর প্রসেসটা অনেক বেশি ইজি, মানে ফাস্টার। সো এইটা ওয়ান স্টেপ, ইটস ভেরি ইজি, চলে আসলেই হয়ে যাবে সামহাউ। দ্যাটস নট এন ম্যাটার যদি এক্স্যাক্টলি ওই অকুপেশন লিস্টে স্কিল নাম সাবজেক্টটা যদি ম্যাচ করে। বাট দ্য থিং ইজ, ফর স্টুডেন্ট ভিসা ইউ হ্যাভ টু স্পেন্ড এ বাল্ক অ্যামাউন্ট অফ মানি, এবং তোকে সাইড বাই সাইড কাজও করতে হবে যদি নিজের ডেইলি লাইফ চালাইতে হয়। দ্যাটস ওয়ান সাইড, আই গেস দ্যাট শুড বি এনাফ। এবার যদি আসি স্কিলড মাইগ্রেশনে, স্কিলড মাইগ্রেশনে আমার জানা মতে আমি যখন আসছিলাম তখনও 4টা পাথওয়ে ছিল, এখনো 4টা পাথওয়ে স্কিল মাইগ্রেশনে। একটা হচ্ছে ডিরেক্ট পিআর, যেটাকে বলা হয় যে 189 ভিসা, যে আমি যেই স্কিল অ্যাসেস করলাম, যে আমি আমি হুয়াওয়ে এবং রবির চাকরি অ্যাসেস করে আমাকে একটা ইংলিশ টেস্ট দিতে হয়, আইএলস অথবা পিটি, মানে ইটস এ পয়েন্ট বেস সিস্টেম, এবং আমার এক্সপেরিয়েন্স কাউন্ট হয়, আমার বয়স কাউন্ট হয়, আমার যদি পার্টনার থাকে, ওয়াইফ থাকে, ওর স্কিলও যদি আমি অ্যাসেস করাইতে পারি, টোটাল একটা পয়েন্ট ডেসক্রিপশন দেওয়া আছে। সো 189 এর ব্যাপার হচ্ছে, আমি যদি ওদের যে স্কিল লিস্ট, আমি যদি টেলিকমিউনিকেশনে হই তাহলে আমার একটা পয়েন্ট, মানে যে যত বেশি পয়েন্ট সে তত বেশি probability is higher for him or her. Second is 190, যেটা হচ্ছে কোন একটা স্টেট আমাকে স্পন্সর করে, যে আমি যদি 189 না পাই তাইলে ধর ভিক্টোরিয়া, উইচ ইজ দ্য মেলবোর্ন স্টেট, সিডনির যেরকম নিউ সাউথ ওয়েলস স্টেট, আমি যেখানে আছি অ্যাডলেইড, সেটা হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া স্টেট। সো এক একটা স্টেট যদি মনে করে ওদেরও কিছু অকুপেশন আছে, ওরা বলতে পারে যে না, আমার এবার 50টা টেকনিক্যাল রাইটার মানুষ লাগবে। সো এখানে যদি অকুপেশন থাকে, কেউ যদি ওখানে পয়েন্ট বেশি উঠাইতে পারে, তাইলে ওই হাইয়েস্ট 10 জনই বা হাইয়েস্ট 50 জনই ওই স্টেট ওকে নমিনেট করবে। থার্ড হচ্ছে রিজিনাল ভিসা, স্কিল রিজিনাল ভিসা, যেটাতে আমি আসছিলাম। সো আমার ভিসাটা ছিল, সাব ক্লাস ছিল 489। দ্য কন্ডিশন ওয়াজ that আমার state nominee by the way ছিল তাসমানিয়া. The condition was I have to stay in regional place for 2 years এবং আমাকে 1 বছরের ফুল টাইম কাজ করতে হবে। সো আমাকে ফুল টাইম মানে each week 38 hours, that's 38 or 35, ওইটা কনসিডার হয় যে ফুল টাইম ওয়ার্ক হিসেবে। সো ইট ডাজন্ট মিন যে আমাকে 2 বছর থাকতে হবে তারপর 1 বছর কাজ করতে হবে। অল কন্ডিশন ইউ ক্যান মেট উইদিন 2 ইয়ার্স, কারণ হচ্ছে যে 2 বছর থাকলাম এর মধ্যেই কিন্তু আমি 1 বছরের কাজ করতে পারি। সো ওটা হচ্ছে আরেকটা পাথওয়ে, যে ওই ভিসাটা নিয়ে যদি আসি, অল আই হ্যাভ টু ডু, লিভ, ওয়ার্ক, সাবমিট দ্য পেপারস, গট দ্য পিআর, এন্ড রেস্ট অ্যাসিওর্ড। সো কোনো প্রবলেম নাই। ফোর্থ ওয়ে হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপ, যে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ান কোম্পানি, কোন কোম্পানি মনে করলো যে আমার অস্ট্রেলিয়াতে আমি ওরকম কোনো স্কিলড লোক পাচ্ছি না, সো আমি ইউকে তে আরেফিন কবিরকে দেখলাম যে সে খুব স্কিলড, আমি ওকে ডিরেক্টলি পিআর দিয়ে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবো। বাট there is a like 0.001% or 0.00001% case is there
ইটস ভেরি, মানে ওটা ওভারসিজ থেকে আসা যায় না, বাট আমি যদি অস্ট্রেলিয়াতে থাকে দ্যাট মাইট বি পসিবল, বাট ওভারসিজ থেকে ইটস ভেরি ডিফিকাল্ট। দ্যাট ডাজন্ট মিন যে কেউ আসে না, এরকম না, আসছে, বাট ইটস ভেরি 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 ডিফিকাল্ট। ওয়াও, দ্যাটস একটা ইট। ভাস্ট একটা আলোচনা শুনলাম, এবং আমি হ্যাঁ যদি এটাকে একটু সামারাইজ করি, তাহলে আমি যতটুকু বুঝি যে কানাডার ইমিগ্রেশন ওয়ে গুলোর সাথে এটা কিছুটা মিল আছে। প্রথমটা, হ্যাঁ তুই হ্যাঁ তুই যেটা বললি যে স্টুডেন্ট ভিসা, এটা সার্বজনীন, সবাই জানে স্টুডেন্ট ভিসায় আসলাম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুই বললি যে আসলে সাবজেক্টের বিষয়টা, সেটা হচ্ছে হুম যে হুম, আসলে কোন দেশে আসলে রিকোয়ারমেন্ট কতটুকু, আসলে তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ইমিগ্রেন্ট বা ইন্টারন্যাশনাল মেরিট গুলো কিন্তু তারা চুজ করে। তো হ্যাঁ এই দেশগুলোতে নর্মালি যেটা হয়, তাদের রিজিওনাল বা তাদের স্টেট বেসড একটা লিস্ট থাকে, একটা শর্টেজ অকুপেশন লিস্ট এক্স্যাক্টলি। বলা হয়। তো তারা হ্যাঁ দেখে হ্যাঁ যে হচ্ছে তাদের এই এই জায়গাগুলোতে কোন কোন অকুপেশনের প্রফেশনালস এর শর্টেজ আছে। তো তারা সেই অনুযায়ী কিন্তু ইমিগ্রেশন কল গুলো করে। তো রাইট। যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ড, তো এটা আসলে হচ্ছে ওই যে ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিট, যে হচ্ছে ঘ সবাই ঘ পরীক্ষা দিতে, হ্যাঁ ঘ, হ্যাঁ সবাই পরীক্ষা দিতে পারে। তো এখানে হয় কি, কম্পিটিশনটা আসলে বেশি, তুই যেটা বললি। আর হ্যাঁ ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যেটা হয়, তারা তো একটু টেকনিক্যাল যে সাইড গুলোর, এইগুলো তাদের হচ্ছে মেইন স্ট্রেংথ। তো হুম হুম সেগুলোর রিকোয়ারমেন্টটা পুরো ওয়ার্ল্ডেই আছে, এটা তুই অস্ট্রেলিয়াতে বল, কানাডা, ইউএসএ কিংবা ইউকে, যে কোনো জায়গায়। এবং পড়াশোনা করতে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুই বললি, যে পড়াশোনা করতে আসলেও কিন্তু দেখার জন্য যে কোন সাবজেক্টটা আসলে ওদের রিকোয়ার্ড বা এখন খুব জনপ্রিয়, যেগুলোতে জব হচ্ছে। যেমন আমার একটা আলোচনা করার ইচ্ছা আছে, যে আমিও যখন ইউনিভার্সিটি চুজ করি, বা যে কোনো কেউ যখন ইউনিভার্সিটি চুজ করে, তখন তাদের যেটা করা উচিত, তার ইউনিভার্সিটির প্রোফাইলে গিয়ে বা ওয়েব পেজে গিয়ে ওই যে সাবজেক্টটা যাবে, সেই সাবজেক্টের একটা প্রসপেক্টাস থাকে, এবং ওই প্রসপেক্টাসের এক্স্যাক্টলি নিচে কিন্তু, একেবারে নিচের দিকে স্ক্রল করে নিচে কিন্তু লেখা থাকে যে হোয়াটস দ্য প্রসপেক্ট অফ হ্যাভিং দিস মাস্টার ডিগ্রি অর অনার্স ডিগ্রি। তো ওটার কিন্তু লেখাই থাকে যে এক্স্যাক্টলি। হুম এটা হুম হলে হুম সে অকুপেশনাল থেরাপিস্ট হতে পারবে, বা এটা করলে হুম সে পারচেজিং অফিসার হতে পারবে। তারপরে ওই 100%। পারচেজিং অফিসারটা সার্চ দিয়ে ওই দেশের যে হচ্ছে জব সার্চিং ইঞ্জিন গুলো আছে, ধর লিঙ্কডইন, ওখানে হুম হুম দিলে দেখা যাবে যে আমার একটা পারচেজিং অফিসার গত একটা সপ্তাহে বা গত এক মাসে কতগুলো পারচেজিং অফিসারের অ্যাড দিয়েছে। তো এই হালকা একটু সার্ভে করলেই কিন্তু বোঝা যায় যে আমার সাবজেক্টের গুরুত্বটা কতটুকু। তো এক্স্যাক্টলি। ওইভাবে ওটা করে যদি তারা আসতে পারে, দ্যাট ইজ বেস্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা। হুম তারপরে হুম এরপরে তুই যে রুট বললি যে 189, 190, এই রুট গুলো ফলো করে তারা পিআর হতে পারে, দ্যাটস ভেরি গুড। আর আরেকটা যেটা হচ্ছে যে, ঠিক আছে, আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, এবং একই সাথে দেশেও আমি বেশ কয়েক বছর জব করেছি, যেটা আমার হুম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড, হুম এবং হুম, সেটা করে কিন্তু আমি আমাকে অ্যাসেস করতে পারি, এবং অ্যাসেস করার পরে কিন্তু আমি দেখতে পারি যে হচ্ছে যে আমি বর্তমান যে, এটা কানাডাতে একটা নির্দিষ্ট একটা কিছুদিন পর পর ড্র অনুষ্ঠিত হয়, তো ড্র একটা পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্ট থাকে। তো হ্যাঁ অস্ট্রেলিয়াতেও সম্ভবত সেম এটা আছে, সেম ওটা সেম আছে। তো সেম তখন নিজেকে অ্যাসেস করলে কিন্তু বোঝা যায় যে নেক্সট পরবর্তীতে ড্রতে আমি কল পাবো। আলটিমেটলি এক্স্যাক্টলি। ওভাবে নিজেদেরকে অ্যাসেস করলেও কিন্তু বোঝা যায় যে আসলে কতদূর কি যাওয়া যাবে। থ্যাংক ইউ দোস্ত, খুব ক্লিয়ার ভাবে প্রেসাইসলি তুই এই রুট গুলো বললি। আশা করি আমার দর্শকরা উপকৃত হবে এখন। আমি আরেকটা জিনিস ছোট্ট হুম, করে বলতে চাই, তুই আরেক নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে, যে আমরা বাংলাদেশি স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে স্কিল মাইগ্রেশন এটা নর্মালি হয় না স্টুডেন্টদের ক্ষেত্রে, বিকজ আমি নিজের চোখে এখনো দেখতেছি। ইভেন 2 সপ্তাহ আগেও একটা স্টুডেন্টের সাথে পরিচয় হয়েছে বাংলাদেশে মসজিদে, বাংলায় কথা বলতেছিলাম, সো উই গট টু নো ইচ আদার। দ্য প্রবলেম ইজ যে এটা আসলে ওর দোষ না, স্টুডেন্টের দোষ না, যেটা হচ্ছে বাংলাদেশে আসলে অনেক মাইগ্রেশন এজেন্ট আছে, অনেক ইউনিভার্সিটির এজেন্ট আছে। এখন তারা স্টুডেন্টদেরকে একটু, আই উইল নট সে মিসগাইড, বা আমি ব্লান্টলি আর একটু ট্রু করে বললে হ্যাঁ কাইন্ড অফ মিসগাইড। কারণ ওই এজেন্টের কিন্তু স্বার্থ হচ্ছে ও যেই ইউনিভার্সিটিতে স্টুডেন্টটা পাঠাচ্ছে, মানে যেই ইউনিভার্সিটিকে আমাকে বেশি কমিশন দিবে, আমি আসলে ওই ইউনিভার্সিটিতেই স্টুডেন্টটা পাঠাবো। বা তাদের কিন্তু তাদের নেটওয়ার্কে যে কয়টা ইউনিভার্সিটি আছে, ওরা ওটাই এক্স্যাক্টলি, সাজেস্ট করে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের নেটওয়ার্কে ওইটা তো আছেই, এবং এর মধ্যে কিন্তু কমিশনেরও ব্যাপার স্যাপার আছে, যে হ্যাঁ, কে কত বেশি কমিশন দিচ্ছে। এটা অনেকটা গদবাঁধা রিটেইল সুপার মার্কেটের মতো আর কি। এক্স্যাক্টলি। এখন আমাদের স্টুডেন্ট যারা আসতে চায় অস্ট্রেলিয়াতে, এটা হোক বিজনেস হোক ইঞ্জিনিয়ার্স, হোয়াট এভার দ্য প্রফেশন ইজ,
আমি জাস্ট একটু বলবো যে যদি থাকার ইচ্ছা থাকে তাহলে একটু রিসার্চ করতে, বেশি না, মানে ইফ ইউ স্পেন্ড 30 minutes ইউ উইল গেট দ্য জেস্ট। দ্য থিং ইজ কোথায় গেলে আমার একটু কম খরচ হতে পারে এবং কোনটার পার্সপেক্টিভে আমার আসলে পিআরটা কুইকলি হবে। যেরকম আমি এখন বলতে পারি যে এই মুহূর্তে সিডনি, মেলবোর্ন যে সকল ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা আসতেছে, দ্যাটস ভেরি নাইস। এবং সিডনি, মেলবোর্ন কিন্তু অবভিয়াসলি অনেক বড় সিটি, জব অপরচুনিটি অনেক ভালো, পার্ট টাইম জবও অনেক ভালো, প্রসপেক্ট, কোনো সমস্যা নাই, প্রবলেম না। দ্য অনলি স্ট্রাগল দে উইল ফেস যখন আসলে পাশ করার পর পয়েন্ট নিয়ে খেলাটা যখন হবে, তখন একটু হয়তো ওরা পিছিয়ে পড়বে। কারণ হচ্ছে যারা অ্যাডেলেইড বা তাসমানিয়া বা পার্থ এ সকল ইউনিভার্সিটিতে পড়ছে, ওরা তোমাদের থেকে 10 পয়েন্ট বেশি পাবে। কারণ হচ্ছে 10 বা 5, আই কুড বি রং, 5 পয়েন্ট 100% শিওর, যেহেতু ওরা রিজিনাল ইউনিভার্সিটিতে পড়ছে, এই হ্যাঁ। কারণে ওরা এক্সট্রা একটা পয়েন্ট পায়। 5 পয়েন্টের জন্য কিন্তু আমি ডিরেক্ট পিআর হারাইছি। So, আমি আচ্ছা। স্কিল রিজিনাল ভিসাতে আসছি, সো 5 পয়েন্ট ইজ অ্যাকচুয়ালি ম্যাটার্স, আর আরেকটা রাইট? জিনিস আমি একটু অ্যাড করতে চাই যে হচ্ছে মোর অর লেস সবগুলো দেশেরই যারা ইমিগ্রেশন বিষয়টাকে নিয়ে যারা ডিল করে যে দেশগুলো, তাদের মোর অর লেস রুটটা একই। যেমন হ্যাঁ। কানাডাতে ধর টরন্টোতে যারা আছে তারা মনে করে যে হচ্ছে এই টরন্টোতে পড়াশোনা করলো, প্রথম হচ্ছে জব টবের প্রিভিলেজটা তারা পেলো, কিন্তু হুম দেখা হুম গেল যখন হচ্ছে ওই প্রভিন্সিয়াল নমিনেশনটা পাওয়া হয় তখন দেখা যাচ্ছে যে টরন্টোতে ওটা পাওয়া খুব কঠিন, কারণ কম্পিটিশন হ্যাঁ বেশি। হ্যাঁ আর ওরা চায় হচ্ছে টরন্টোতে সবাই একত্র জড়ো না হয়ে সাসকাচুয়ান বা হচ্ছে ম্যানিটোবা এগুলোতে যাক লোকজন বেশি, যাতে করে হ্যাঁ ওই 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 জায়গাগুলোতে একটু তুলনামূলক ঠান্ডা, একটু কম বসতিপূর্ণ, তো ওই জায়গাতে বসতিটা একটু গড়ে উঠুক, কমিউনিটি এক্স্যাক্টলি। গড়ে উঠুক। অস্ট্রেলিয়াও কিন্তু এই পার্সপেক্টিভে আগাইছে যে রাদার দেন আমরা যদি সিডনি, মেলবোর্ন, ব্রিসবেইন এগুলোতে ফোকাস না করে আমরা অন্য গুলাতে ফোকাস করি, দ্য হোল ইকোনমি উইল গ্রো। ওকে, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। হুম। অবশ্যই। এটা একটু শুনে থাকি একটু অন্যান্য দেশের তুলনায়, হয়তো ইউএসএ তে অনেকটুকু আছে, অস্ট্রেলিয়াতে রেসিজমের একটা প্রভাব শোনা যায়, তো এটা হুম। কি তুই তোর লাইফে ফেস করেছিস কিনা, বা আসলে এটা কতটুকু সত্যি? এইটা তো আমি আমাকে যদি বলস, আমি আসার সময় এটা নিয়ে বেশ ভয় ছিলাম, আমিও এটা শুনছি যে অস্ট্রেলিয়াতে রেসিজম জিনিসটা আছে। এখন আমাকে যদি পার্সোনালি বলস, আমি গত 5 বছর 20 দিনে নট এ সিঙ্গেল মিনিট, নট এ ডে আমি এটা ফেস করছি। So, আমি হয়তো লাকি, আমার ওয়াইফও ফেস করে নাই, আমার ওয়াইফ তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, ও ফেস করে নাই। এখন আমি মেলবোর্ন, সিডনিতে ছিলাম না, সো ওখানে, বাট তারপর আমি যাদেরকে চিনি, যে ধর আমার কাজিন সিডনি প্লাস যেই কয়েকজন মানুষের সাথে কথাবার্তা হয়েছে, আমি আসলে কারো কাছ থেকে এইভাবে শুনি নাই যে এই তুমি তো ব্রাউন বা তুমি আমার দেশে আসছো, এরকম কিছু, মানে এরকম রেসিজমের, ডিরেক্ট রেসিজমের জিনিস আমি শুনি নাই। এখন তুই যদি বলো ইনডাইরেক্ট রেসিজম যদি হয়, সেটা তো আমার জানা নাই। সেটা আচ্ছা। হইলেও হইতে পারে চাকরির ক্ষেত্রে, হ্যাঁ। মানে এখন সিভি সর্টিং এ, মানে ওয়ার্ক কালচারে কিন্তু কেউ ফেস করে নাই, কারণ আমি পার্সোনালি ওয়ার্কে তো অলমোস্ট 3-4টা কোম্পানিতে কাজ করে ফেলছি। So, আমি কিন্তু আমার চাকরিতেও ফেস করি নাই, বা আমি যে সকল মানুষদেরকে চিনি কেউই ফেস করে নাই ওয়ার্ক কালচার। কারণ তুই, অস্ট্রেলিয়া ইজ ভেরি স্ট্রিক্ট, তুই যদি ওয়ার্ক কালচারে কেউ যদি আমাকে এরকম কোনো কমেন্ট করে, আমি যদি কমপ্লেইন করি, ওর চাকরি নিয়ে দৌড়াইতে হবে আর কি, চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বাট ওই যে বললাম যে বিহাইন্ড দ্য সিন, এখন কেউ আমার এইচআর যদি সিভি বাদ দিয়ে দেয়, এইটা তো আমি জানি না যে কেন, বাট এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে কি, এখানে আসলে সিভি সর্টিং তো আসলে সফটওয়্যারের মাধ্যমে হয়, এক্স্যাক্টলি। এইচআর আসলে ওইভাবে সিভি দেখে না, কারণ হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেশন কাজ, এক্স্যাক্টলি। মানে অ্যাপ্লাই করে। এখানে সফটওয়্যারের মাধ্যমে সিভি সর্ট হয়, তোর যদি এক্সপিরিয়েন্স থাকে, কিওয়ার্ডস গুলা কিওয়ার্ড থাকে, গুলো। হুম। অটোমেটিকলি পিকড আপ হবে, এরপর 2-3 জন কল পাবে, লাকি, মানে ইন্টারভিউর উপরে কল হয়ে যায়। তো আমি পার্সোনালি ফেস করি নাই এবং আমি কাউকে, আমার পরিচিত সার্কেলে কাউকে শুনিও নাই। সো থাকলেও হয়তো এটা ধর অনেক আগে হয়তো ছিল, যারা হয়তো তখন আসছেন, যেটা হয় যে বংশ বংশ পরম্পরায় পরম্পরা। হয়তো বংশ পরম্পরায় হয়তো কথা চলে আসছে। বাট এখানে এত দেশের মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরাক, ইরান, আফগানিস্তান, লেবানিজ, তারপর মানে ইভেন সাদারাও কিন্তু অনেক, মানে ব্রিটিশ একটা হিউজ গ্রুপ আছে যারা স্কটল্যান্ড থেকে আসছে,
যারা হচ্ছে মানে ইউকের অন্যান্য সাইট থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, ডেনমার্ক থেকে আসছে, নেদারল্যান্ড থেকে আসছে। সো এত মাল্টিকালচারাল ব্যাকগ্রাউন্ড এখন প্রবাবলি আর সেই জিনিসটা হয়তো নাই। হয়তো কোনো এক সময় ছিল যখন হয়তো মানুষও অনেক কম ছিল, বাট এখন এত মানুষ বেড়ে গেছে, এখন আর প্রবাবলি এটার বিস্তার করে না হয়তো। আমিও এটা মনে করি, কারণ এখন এই দেশগুলোর ওয়ার্ক কালচারে ইডিআই একটা টিম আছে, ইকুয়ালিটি ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, একটা আলাদা টিমই এক্স্যাক্টলি, থাকে। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে এটার স্কোপটা আসলে খুবই কম। হয়তো হুম, হয়তো আমি বলবো, তুই যেটা বললি যে হচ্ছে ওই যে আগে বংশ পরম্পরায় ওই যে একটা হুম, নাম ছিল, হুম, সেই হুম, সেটা চলে এসছে। আর হুম, আরেকটা হুম, হচ্ছে যে যেহেতু তুই বললি যে ইঞ্জিনিয়ার্স ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকিদের জন্য একটু জবের স্কারসিটি হয়, বা আসলে তাদের তেমন একটা স্কোপ নাই, তো তখন হুম, হুম। হয়তো ওইটার ক্ষেত্রে তখন মানুষ মনে করছে যে আমাকে এই জায়গায় হয়তো একটু ডিপ্রাইভ করা হয়েছে, বা এই জায়গায় আমি রেসিজমের হ্যাঁ, হ্যাঁ, শিকার হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দ্যাট হ্যাঁ। দ্যাট মাইট বি দ্যাট অ্যানাদার মাইট পয়েন্ট। বি এন একটা জিনিস হতে পারে যে, এবং হ্যাঁ, আমি বলবো যে ধর, তো জব স্কেরসিটি না, মানে ওই যে বিজনেস ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কম্পিটিশনটা অনেক হাই, কারণ হাই। হচ্ছে সোজা সাপটায় বলতে গেলে যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে এখানে সাদারা একটু কম পড়াশোনা করে হুম, টেকনিক্যাল সাইডে, যে কারণে দেখা যায় যে সাদাদের টোটাল ভাস্ট মেজরিটি আসলে অ্যাকাউন্টেন্ট, মার্কেটিং, সেলস ওই জায়গায় কাজ করে। এবং বাট টেকনিক্যালি যে সাদা নাই তা কিন্তু না, আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম বা এই যে বোয়িং এর সব টেকনিক্যালি হচ্ছে মানে হোয়াইট। যারা পড়াশোনা করে ওরা আবার তুখোর, মানে এক একজনের দুই তিনটা করে ব্যাচেলার থাকে। হুম। ওরা রোবোটিক্স হ্যান ত্যান, ওরে বাবা, ওদের ওর সাথে তুলনা করা যাবে না আর কি। বাট পার্টিসিপেন্টটা কম। আমরা হয়তো বাইরের থেকে বেশি মাস্টার্স করতে আসি এখানে, হুম। যদিও আমি করি নাই এখানে মাস্টার্স, জাস্ট FYI। তোর কথা প্রসঙ্গেই একটা পয়েন্ট আমার জাস্ট মনে আসলো। দেশের বাইরে জব করার বা জব পাওয়ার ক্ষেত্রে স্ট্রাগল হুম, সব হবে, এবং এটা মেনেই দেশের বাইরে আসতে হবে। এটা যারা মানবে হ্যাঁ, না তারা আসলে বোকার স্বর্গে বাস করছে বলে আমি মনে করি। হুম, তারপরেও এখানে এসে একটা দেশের বাইরে, আমি যেখানে যাই, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যেখানেই যাই, এখানে এসে একটা মাস্টার্স করলে, ইউএসএ, অস্ট্রেলিয়াতে তো হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ধর টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের একজন আসলো, একটা মাস্টার্স করলে তার ক্ষেত্রে জব পাওয়াটা কি আরেকটু ইজি হয়? নাকি হচ্ছে কারো যদি আসলেই তার রিকোয়ার্ড ফিল্ডে তার দেশে মাস্টার্স থাকে, বাট তার স্কিল থাকে এবং এক্সপেরিয়েন্স থাকে, এবং তার জব সার্চিং স্কিলটা যদি সঠিক থাকে, তোর কাছে কি মনে হয় যে মাস্টার্স করাটা কি জরুরি, নাকি অন্যান্য বিষয়গুলোতে লক্ষ্য রাখলে জবটা পাওয়া যায়? এখানে দোস্ত দুইটা জিনিস বলবো। এক হচ্ছে, ধর, আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, এটা কিন্তু টোটালি আমার মতামত। এক্স্যাক্টলি, এটার এটার ওইটাই সাথে জানতে কিন্তু, চাচ্ছি। হ্যাঁ, মানে এইটার সাথে যে সবার মতামত মিল হবে সেটা কিন্তু আমি বলতে চাচ্ছি না। হুম, আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন আমার ধারণা ছিল, সত্যি কথা বলতে, যে আমার ধারণা ছিল এখান থেকে একটা ডিগ্রি করলে আমাকে চাকরি পাইতে হয়তো হেল্প করবে। সো ইটস আ বিট অফ ট্রু যে হ্যাঁ, এখান থেকে একটা ডিগ্রি করলে অবশ্যই তোকে চাকরি পাইতে হেল্প করবে, তোর কমিউনিকেশন স্কিলস বাড়বে, তোর রাইটিং স্কিলস বাড়বে, অনেক কিছু বাড়বে। কিন্তু এর মানে এই না মাস্টার্স না করলে তুই চাকরি পাবি না। এখন হুম, আমি যদি বলি এটার উদাহরণ, আমি বাদে আরো অনেক মানুষ আছে। দুইটা পার্সপেক্টিভ থেকে আসি। এক হচ্ছে যে মাস্টার্স করলে কি আর না করলে। মাস্টার্স যারা করবে অবশ্যই তাদের মেইন ইন্টেনশন থাকা উচিত যে আমি পড়বো। ধর, যদি চাকরি করার ক্ষেত্রে আমার মনে হয় না যে মাস্টার্সটা খুব জরুরি, যদি তোর রেলেভেন্ট ফিল্ডে স্কিলস থাকে। তুই যদি এখন টপ টেক জায়ান্ট গুলাতে দেখোস, অ্যামাজন বলস, ফেসবুক বলস, গুগল বলস, নোবডি কেয়ারস যে তোর আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি। মানে সবাই কিন্তু দেখে যে তোর স্কিলস কতটুকু। তোর তোর যদি ডেভেলপার স্কিলস থাকে, তোর যদি সফটওয়্যার টেস্টিং স্কিলস থাকে, বা আমি কিন্তু আমার জার্নি হচ্ছে বিজনেস অ্যানালিস্ট সাইডে, আমি তো প্রজেক্ট ম্যানেজমেন্টে শিফট করছি, বাট আমার যদি সেই স্কিলস থাকে আমি কিন্তু ওইভাবেই আলহামদুলিল্লাহ হায়ার্ড হয়েছি। আমি তো কম্পিট করেই একটা কোম্পানিতে 3 বছর ছিলাম, এবং মাঝখানে চাকরিও পাইছি, অনেক জায়গায় সুইচও করছি। এখন মাস্টার্স করলে যেটা লাভ সেটা হচ্ছে অবশ্যই তোর পড়াশোনার ইচ্ছাটা থাকতে হবে, কারণ আমি বলবো যে তোর গোল যদি হয় চাকরি এবং তুই যদি মাস্টার্স করস, তখন তুই আসলে আমার কাছে মনে হয় যে একটু ফ্রাস্ট্রেশন টাইপ এই জায়গাটাতে আবার চলে আসবে। কারণ হচ্ছে যে এখানে পড়াশোনাটা আসলেই
অনেক ভাস্ট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। মানে একটু ডিফিকাল্ট, আমি বলবো না যে ডিফিকাল্ট বলতে পড়াশোনাটা ডিফিকাল্ট, আমি বলবো যে টোটাল ফ্লোটা একটু ডিফিকাল্ট। মানে তোর এভরি উইক সাবমিশন, এভরি উইক তোকে আসলে পড়াশোনা করতে হবে, তোকে আসলে সারাক্ষণই পড়াশোনার মধ্যে থাকতে হবে। সো কেউ যদি মনে করে যে না আমি চাকরি করার জন্য শুধু একটা ডিগ্রি লাগাইলাম, সেটা আসলে হবে না। তোকে আসলে পড়াশোনার জন্য পড়াশোনা করতে হবে। দেন কেউ যদি এখান থেকে মাস্টার্স করে, ওর একটু ফিল্ড আর একটু খুলে যায়, কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম নামে জিনিস আছে, যেটা হচ্ছে বাংলাদেশে এখন যেটা ওই যে ম্যানেজমেন্ট ট্রেইনি টাইপ, মানে যারা আসলে হুম। ওই যে জ্যাক অফ অল ট্রেডস এরকম আর কি। সো ওই রকম গ্র্যাজুয়েট প্রোগ্রাম গুলাতে, মানে তুই পাশ করেই গ্র্যাজুয়েট প্রোগ্রাম গুলাতে অ্যাপ্লাই করলে তুই ওইভাবে চাকরি পেয়ে যাবি। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যে তুই যদি শুধু জব করতে চাস, যেরকম আমি অলওয়েজ চাইছি যে আমি চাকরি করব রাদার দেন ডুইং মাস্টার্স, কারণ আমি অলরেডি দোস্ত একটা মাস্টার্স করছি। কারণ আরেকটা মাস্টার্স করব, পড়াশোনা করব, চাকরি কখন করব, ইনকাম কখন হবে। সো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ যে হ্যাঁ আমার একটু সময় লাগছে যে আমার অন রেলেভেন্ট ফিল্ডে, যেটা আসলে সবারই লাগে, বাট অনেকে লাকি যে হুম। হ্যাঁ নামার পরপরই পেয়ে যায়। আমি বলবো না যে সবাইকেই আসলে আমার মতো স্ট্রাগল করতে হয়, অনেকে লাকি, বাট লাক তো লাকি। সো আরেকটা হচ্ছে যে উইচ ইজ ইউজুয়াল ফ্লো। সো ইউজুয়াল আমি যদি মেন্টালিটিতে ধরে রাখি যে ইট মাইট টেক সাম টাইম, দেন দ্য জার্নি উড বি ওয়ান্ডারফুল, জার্নি উড বি এনজয়েবল। যে হ্যাঁ আমি আমার ফ্যামিলির সাথেও টাইম স্পেন্ড করলাম, এবং সেটা যে চাকরি করি না কেন, ইনকাম আসলে ফ্যামিলি চালাইলে ইট শুড বি ফাইন। সো এক্স্যাক্টলি। আমার পার্সপেক্টিভ থেকে এটাই হচ্ছে অ্যান্সার। কেউ চাকরি করতে চাইলে অল ইউ হ্যাড টু ডু, ওই যে কিছু প্রসেস যেটা তুই বললি যে কিওয়ার্ডস, আমার একটা কথায় আছে, ওদেরকে আসলে ওই জব সার্চিং কেপাবিলিটিটা যদি একটু কেউ গাইড করে, আমাকেও যেটা গাইড করছে, দে উইল বি এবল টু স্ন্যাচ ইট, যদি ওর স্কিলস থাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আসলে এটা পার্সপেক্টিভ, কার পার্সপেক্টিভে কোনটা যাচ্ছে, কার রিকোয়ারমেন্ট কোনটা। তুই কিন্তু একটা কথা বললি যে আমি পড়লাম, পড়াটাকে শুধু আমি একটা মেনলি একটা ডিগ্রি হিসেবে ধরে যদি চিন্তা করি, তাহলে হ্যাঁ ডিগ্রিটা নেওয়া হবে, বা ডিগ্রি থেকে কিছু শেখা হলো না। ওটা হুম, হয়তো একটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে হ্যাঁ গ্রাজুয়েট প্রোগ্রামে আমি এন্ট্রি নিতে পারবো, কিন্তু এরপরের প্রসপেক্টটা, আমি তো সারা হুম, জীবন একটা জায়গায় থাকবো না। ওই হ্যাঁ, প্রসপেক্টটা হবে যত আমি নিজের সেলফ ডেভেলপমেন্ট বা নিজের স্কিল গুলোকে ডেভেলপ করতে পারবো। আমি হুম, হুম, কিছুদিন হুম, পরে আমার বাসার পাশে থাকে একজন ভাইয়া, সে এনএসইউ থেকে শুধুমাত্র বিএসসি করেছে কম্পিউটার হুম, সায়েন্সের হুম, উপরে, C++। হুম, হুম, ওনার আর হ্যাঁ, কিছু লাগে নাই। উনি গুগল সিঙ্গাপুর থেকে কল পেয়েছে, কিন্তু হ্যাঁ, কোনো একটা কারণে উনি ইউকে তে এসেছেন। ওনার হুম, দুইটা হুম, বাচ্চা ভাই, ওনার পছন্দের থেকে কোনো একটা কারণে ছিল। তো উনি এসেছেন হ্যাঁ, এবং স্ট্রেট ওয়ে হি ওয়েন্ট ফর দ্য জব, এবং স্পন্সরশিপ জব যেটাকে বলে, ওনাকে কোম্পানি হায়ার করে নিয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে ব্যক্তিগত, তার নিজেকে বুঝতে হবে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে, যে তার জন্য হুম, কি দরকার। হ্যাঁ এটা সত্য, হ্যাঁ, তুই যেটা বললি যে হচ্ছে হয় কি, যে ওই স্বদেশের একটা ডিগ্রি থাকলে দেখা যাচ্ছে যে তারা সেটাকে হয়তো প্রেফার করে, কিন্তু আমি মনে করি প্রেফার কি করে, একটা মাস্টার্স থেকে একটা অনার্স হলে যেটা হয়, তাদের কাছে মনে হয় এই ছেলেটা বা এই মেয়েটা 4 বছর বা 3.5 বছর আমাদের হাওয়া বাতাসে গড়ে উঠেছে, আমাদের কালচার সম্পর্কে জানে, জব হুম, এনভায়রনমেন্ট সম্পর্কে জানে, সে জানে কিভাবে থিংস আর রানিং। তো সে এক্স্যাক্টলি, আমাকে একটু ভালো আউটপুট দিতে পারবে, সেটা একটা কাজ করে, অবশ্যই সেটা কাজ হুম, হুম, করবে। হুম, কিন্তু অবশ্যই, কারো যদি এক্সপেরিয়েন্স থাকে এবং স্কিল গুলো থাকে, এবং সে ইন্টারভিউ কল পাওয়াটাও যেমন একটা স্ট্রাগল, কল হুম, পাওয়ার পর ইন্টারভিউ বোর্ডে যদি সে প্রমাণ করতে পারে, এখন বেশিরভাগ ইন্টারভিউ হচ্ছে কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ, সেখানে যদি হুম, সে হুম, নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে আসলে ওই ডিগ্রি বা ওইটা ম্যাটার করে না, এটা সম্পূর্ণ সেই ইন্ডিভিজুয়ালের উপর। আমরা একটু আরেকটা হুম, প্রসঙ্গে যাই। বল। অস্ট্রেলিয়ার ওয়েদার সম্পর্কে আমরা অনেক কিছু শুনি, আবার শুনি সুপার শপ গুলোতে সাপ পাওয়া যায়, অ্যাব্রাপ্ট ওয়েদার, ছাতা সবসময় হাতে রাখতে হয়, আবার গরম। একবারে বাস্তবিক অভিজ্ঞতা বল। এইটা আসলে আচ্ছা, ফার্স্টে ওয়েদার আসি, তারপর আসবো হ্যাঁ। সাপে। তো ওয়েদারটা দোস্ত আসলে স্টেট টু স্টেট ভ্যারি করে। আচ্ছা। এইটা আসলে টোটালি ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ওয়েদার। ফার্স্ট হচ্ছে আমি ম্যাক্সিমাম জায়গাতেই অস্ট্রেলিয়ার আমি বিভিন্ন জায়গায় শুনছি বা এক্সপেরিয়েন্স যেটা করছি, আমি পার্থ আর ক্যানবেরা বাদে মোটামুটি সব জায়গায় যাওয়া হয়েছে। মেলবোর্ন হচ্ছে ইউকের মতো, সো অলওয়েজ একটু গ্লুমি, আচ্ছা। একটু ক্লাউডি,
সো সকালে দেখবি যে সান, কখন যে বৃষ্টি নামবে তুই আসলে বুঝবিও না, কোন সময় রংধনু উঠে যাবে সেটাও বুঝবি না আসলে। মানে মেলবোর্নের ওয়েদারটা একটু আনপ্রেডিক্টেবল। এবং আমি আমার বউ সব সময় বলি যে মেলবোর্নের ওয়েদার হচ্ছে পুরা ইউকে এর মতো। আমরা ইউকে আচ্ছা মানে লন্ডনে অনেকদিন ছিলাম, মানে ঘুরতে গেছি, সো আচ্ছা। অনেকবার ঘোরা হয়েছে, যেই কারণে আমার কাছে মনে হয় যে আমরা ওইটা আর কি রিলেট করি যে মেলবোর্নের ওয়েদার হচ্ছে ইউকের মতো, যে একটু বৃষ্টি বৃষ্টির পরপরই হঠাৎ করে আবার কাঠফাটা রোদ, এবং টেম্পারেচার খুব ফ্লাকচুয়েট করে। আচ্ছা। মানে ওয়েদারটা ওইভাবে বিলিভ একটু ডিফিকাল্ট, একটু আনপ্রেডিক্টেবল। সিডনি হচ্ছে একটু বেটার মেলবোর্ন থেকে। সিডনি অ্যাডলেইড ইজ অলমোস্ট সিমিলার, যেটা হচ্ছে যে উইন্টারে উইন্টার, সামারে সামার, মানে তোর ওয়েদার ফোরকাস্ট যেরকম সেই ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী হবে। সেকেন্ড যাই হচ্ছে, এরপর এরপর যাই হচ্ছে ব্রিসবেইনে। ব্রিসবেইনের ওয়েদার আমি 24 ঘন্টার জন্য এনজয় করছি, কারণ আমি 24 ঘন্টার বেশি ছিলাম না। সো ব্রিসবেইনের ওয়েদার আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে ইটস বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি মিল হচ্ছে ব্রিসবেইনের ওয়েদার অস্ট্রেলিয়ার। যে আচ্ছা। একটু হিউমিডিটি আছে, যেটা আসলে সিডনিতেও আছে, হিউমিডিটি আছে, তুই ঘামবি। এবং এখন যেরকম আমাদের কিন্তু উইন্টার, তুই দেখলে দেখতে পারস যে আমি হুম, সোয়েটার পরে আছি, ইভেন হুম, এখন বেশ ঠান্ডা বাসায়। আমাদের এখন পিওর উইন্টার যাচ্ছে, মানে জুন জুলাই অগাস্ট ইজ দ্য উইন্টার টাইম, পিক উইন্টার। বাট ব্রিসবেইনের একটা জায়গা আছে যেখানে আসলে তুই এখন হাফ প্যান্ট পরেও ঘুরতে পারবি। সো ব্রিসবেইন ইজ, এটারে কি জানি বলে, ট্রপিক্যাল ওয়েদার। আচ্ছা। ব্রিসবেইনটা হচ্ছে ট্রপিক্যাল ওয়েদার। পার্থ ইজ অলমোস্ট লাইক দ্যাট। আর নর্দার্ন টেরিটরি, যেটা আমরা ডারউইন হিসেবে চিনি, ওইটা হচ্ছে আসলে অলওয়েজ হট, অলওয়েজ, মানে মোস্ট অফ দ্য টাইম গরম। অলওয়েজ হট মানে মোস্ট অফ দ্য টাইম গরম। সো একটু সামারে ইন্টারাপ্ট কিন্তু করি, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ পৃথিবীর সব জায়গার সব নর্থে হচ্ছে হ্যাঁ কোল্ড। হ্যাঁ, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে শুনলাম আমাদের নর্থ নর্থ হচ্ছে গরম। গরম। আমরা যে উল্টা দোস্ত, হ্যাঁ, সামার পৃথিবীর হচ্ছে জুন জুলাই হচ্ছে জুন সামার। জুলাই আগস্ট, আমাদের সামার কিন্তু হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। আচ্ছা। আমরা তো হচ্ছে সংখ্যা লঘু মনে হয়, মানে সব সংখ্যায় কম। So আমরা একটু উল্টা দুনিয়া থেকে। ডারউইন হচ্ছে গরম আমাদের। অস্ট্রেলিয়াতে যেটা সেটা হচ্ছে কিন্তু আমাদের সামারের সময় বেশ পিক সামারে কিন্তু বেশ 43 44 উঠে যায় এরকম, বেশ পিক। কিন্তু যেটা মানে 40 ডিগ্রির মতো, 43 44-এ যেটা সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা যেটা হচ্ছে যে তুই আসলে ঘামবি না যেহেতু হিউমিডিটি নাই। অসুবিধা হচ্ছে তোকে স্কিন পুরা বার্ন করায় দিবে, মানে ওইখানে তুই কিছুক্ষণ দাঁড়ায়ও থাকতে পারবি না, মানে মনে হবে যে সুই দিয়ে খোঁচাচ্ছে কেউ। সো দ্যাটস দ্য প্রবলেম। আর তাসমানিয়ার একটা স্টেট আছে আমি যেখানে ছিলাম, হোবার্ট, ওটা হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা, কারণ ওটা কিন্তু একটা দ্বীপ। তুই যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখোস, ওটা জাস্ট হচ্ছে একটা দ্বীপ, অস্ট্রেলিয়া থেকে একটু আলাদা, নিউজিল্যান্ডের পাশে, যেখানে হর হামেশা 0 ডিগ্রি থাকে। সো অনেক ঠান্ডা ওখানে। সো বাট ওভারঅলি আমি যদি ইন এ নাটশেল, সেটা হচ্ছে তুই মোটামুটি ওয়েদার ফোরকাস্ট যেরকম বলে সেই অনুযায়ী চলতে থাকে, খুব বেশি ডিফার করে না। ইটস গুড কম্পেয়ার্ড উইথ কানাডা, যে কারণে চুজ করছি। এটা অনেকেই বলে, অস্ট্রেলিয়ার অনেকেই বলে যে আসলে দুইটা চুজ করতে গেলে দেখা যাচ্ছে যে ওই বরফের -30 -20, এটা যত কিছুই মানুষ বলুক, বরফ কেটে গাড়ি পরিষ্কার করে প্রতিদিন কাজে যাওয়া বা অফিসে যাওয়া এটা আসলে টাফ। ওইটা ভেরি চিন্তা করে ডিফিকাল্ট। হয়তো এটা বিয়ে করে, তারপর মানুষ বেঁচে হ্যাঁ আছে, ওখানে লোকজন আছে, হ্যাঁ হ্যাঁ সার্ভাইভ হ্যাঁ করতেছে। আর একটা লাস্ট আমার কোয়েশ্চেন হচ্ছে যে হ্যাঁ, তুই বল। তো একটু ছোটখাটো মিউজিক টিউজিক করতি, একটু হ্যাঁ, একটু যুক্ত ছিলি, এখন ওখানে যে আসলে কতটুকু স্কোপ পাচ্ছিস বা কতটুকু কন্টিনিউটি বজায় রাখতে পেরেছিস? আমার বাসায় একটা গ্র্যান্ড পিয়ানো আছে। ওয়াও। তো তো আমি তো কিবোর্ড বাজাইতাম যখন হ্যাঁ, স্কুলে, ক্যাডেট কলেজে যখন ছিলাম। হ্যাঁ। সো ওই পিয়ানো বাজানো হয়, কালকে রাত্রেও বাজানো হয়েছে। এখন ওয়াও। একটু একলা আছি, বউ বাচ্চা তো একটু দেশে, এখন একটু সময় পাওয়া যায়। বউ বাচ্চা থাকলে তো আসলে একটু বউ বাচ্চার সাথে টাইম স্পেন্ড হয়, বাট তারপরও উইকে তো 2 3 বার বসা হয়, এখন হয়তো রেগুলারলি বসা হয়।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সেই দর্শক, কথা বলছিলাম আমার বন্ধু রায়ানের সাথে। অনেকদিন ধরে অস্ট্রেলিয়াতে আছে এবং অস্ট্রেলিয়ার জীবনযাপন এবং ওখানে কিভাবে আমরা সফল হতে পারি, কিভাবে আমরা ওখানে যেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং আশা করছি আপনারা এটি থেকে উপকৃত হবেন এবং সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। বন্ধু রায়ানকে শুভকামনা। থ্যাংক ইউ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংকস দোস্ত, থ্যাংক ইউ।